নেক্সট আমাদের আরেকটা ইউনিট সেল করতে হয়, সেটা হলো হেক্সাগোনাল ক্লোজড প্যাকিং সিস্টেম। ওকে, তো এইটার ভিতরে আমাদের যে ল্যাটিস প্যারামিটারগুলো, সেগুলোর কন্ডিশনটা থাকে এরকম যে এ আর বি দুইটা সমান হয়, কিন্তু সি একটা থাকে যেটা এ আর বি এর সমান হয় না। ওকে, তো আমরা এখানে এইভাবে লিখি। আর এরপরে আমাদের যে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেলগুলো ছিল, তার মধ্যে দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান হবে এবং তাদের ভ্যালু হবে 90 ডিগ্রি, এবং আরেকটা যে অ্যাঙ্গেল গামা, সেটা হবে 120 ডিগ্রি। এই ধরনের ক্রিস্টাল সিস্টেমে আমরা যে ইউনিট সেলটা দেখতে পাই, সেটা আমি একটু এঁকে দেখাচ্ছি। ওকে, তো মোটামুটি এরকম একটা স্ট্রাকচার থাকে, যেখানে আমাদের এই জায়গায় একটা অণু থাকবে, এরকম এখানের 6টা কর্নার আর নিচের 6টা কর্নারে কি থাকবে, 6টা অণু থাকবে। ওকে, তো এরকম 6টা থাকলো, এবং অন্য পার্টটা যদি আমরা দেখাতে চাই, সেটা থাকে আমাদের এই যে এখানে মাঝখানে আমরা যদি এরকম করে ছুরি দিয়ে কেটে ফেলতে পারতাম, তাহলে যে প্লেনটা পাওয়া যেত, সেই প্লেনের একটু ভেতরের দিকে করে এদিকে একটা, তারপরে এদিকে একটা, এবং এদিক বরাবর একটা। তো এটাকে এই ভিউতে খুব সহজে বোঝা যায় না, সে কারণে আমরা এটা টপ ভিউটা একটু দেখি। ওকে, সো আমরা যদি এই জায়গা থেকে লক্ষ্য করি জিনিসটাকে, তখন আমরা দেখতে এরকম দেখবো। এই যে আমাদের এইখানের যে কর্নার গুলো আছে, এই কর্নার যে 6টা অণু, সেই 6টা অণুকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যে মাঝখানের 3জন, এই 3জন আসলে কোথায় থাকে? আমরা যদি এটাকে এভাবে করে ভাগ করে ফেলি, ভাগ করার পর অল্টারনেটিভ যে অংশগুলো থাকে, এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, অল্টারনেট ত্রিভুজগুলার ঠিক মিডলে আমাদের এই অণুটিটা থাকে। ওকে, এটা কোথা জায়গায় আছে? এটা আছে আমাদের এই যে এখানে যে প্লেনটা আছে, এই প্লেনটায়। তারপর নিচে আবার 6টা প্লেন আসে, তারপর আবার এখানে রিপিট করতে থাকে। এখানে একটা জিনিস দিতে একটু ভুলে গেছে, এই যে মাঝখানের যেটা, সেটা কিন্তু এই জায়গায় থাকে। অর্থাৎ আমাদের যে ফেস গুলো আছে, সেই ফেসের মাঝখানে এখানেও কিন্তু কি থাকবে, একটা অণু থাকবে, আর এখানেও একটা অণু থাকবে। তো মোটামুটি এটা হলো আমাদের স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারেও এখন আমাদের আগের মতন জিনিসপত্রগুলো বের করতে হবে। প্রথমে আমরা কি বের করতাম? প্রথমে আমরা বের করতাম এখানে আমাদের এজ লেন্থের সাথে রেডিয়াসের যে সম্পর্ক, সেটা। তবে এখানে আমরা এজ লেন্থের সাথে রেডিয়াসের সম্পর্কটা বের করি না। এখানে আমরা যেটা বের করি সেটা হলো ল্যাটিস কনস্ট্যান্টের সাথে সম্পর্ক, ল্যাটিস কনস্ট্যান্ট। তো ল্যাটিস কনস্ট্যান্টটা কিছুই না, ল্যাটিস কনস্ট্যান্টটা হলো আমাদের যে রেডিয়াস, সেই রেডিয়াসের ডাবল। এটাকে আমরা বলতে পারি দুইটা টাচিং যে অণু আছে তাদের মধ্যকার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলতে পারি, ল্যাটিস কনস্ট্যান্ট। তো সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমরা এই যে 3জন আছে না, এই যে মাঝখানে 4জন, এই 4জনকে নিয়ে একটা ভিউ আঁকবো, তারপর সেই ভিউ থেকে আমরা চিত্রগুলো এঁকে নিতে পারবো। আর এদের মধ্যে যদি আমি একটু সম্পর্কটা বলি, এখানের এই যে উপরের যে 7জন আছে, 7জনের সবাই কিন্তু এই মাঝের যে আছে তার সাথে কানেক্টেড আছে। অর্থাৎ তাদেরকে যদি আমরা দেখাতে চাই, তাহলে তাদের অবস্থাটা হবে অনেকটা এইরকম। মাঝের যেটা আছে সেটা এইভাবে আছে, আর অন্যগুলা তাকে এভাবে ঘিরে আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, এইরকম একটা অবস্থা। ঠিক আছে, এরপর এই যে 3জন আছে, এই 3জনও এটাকে টাচ করে থাকে। এই 3জন টাচ করে থাকে এটাকে উপর থেকে। এই উপর থেকে যদি আমি দেখাই, এই যে এই দুইটার মাঝামাঝি এখানে একটা টাচ করে থাকবে, এই দুইটার মাঝামাঝি এই জায়গায় একটা টাচ করে থাকবে, এবং এই দুইটার মাঝামাঝি এই জায়গাটায় একটা টাচ করে থাকবে। তো এরকম করে কিন্তু এটার অবস্থা থাকে। তো আমরা এখন যেটা করব, এই যে 3টা সাদা আর এখানে যে নীলটা আছে, তাদেরকে নিয়ে একটা ডায়াগ্রাম আঁকবো। তারপর সেখান থেকে আমরা ল্যাটিস কনস্ট্যান্ট আর রেডিয়াস এদের ভিতর সম্পর্কটা বের করে নেব। এটা বলতেছিলাম, এই ল্যাটিস কনস্ট্যান্ট আর রেডিয়াস এদের ভিতর সম্পর্ক তো আমাদের জানাই আছে। আমরা আসলে এটা না, আমরা 2 নম্বরে যেটা বের করতাম প্যাকিং ফ্যাক্টর, সেটা আমরা বের করতে চাই। তো সেটার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হলো তার ভলিউমটা কত ইউনিট সেলের, আর 2 নাম্বারটা হলো আমাদের পুরা ইউনিট সেলে অণু কয়টা আছে। তো সেটা বের করার জন্য আমরা এত কিছু করবো এখন। ওকে, এখানে কয়েকটা জিনিস একটু ডিফাইন করা আছে, সেটা একটু দেখি। এই যে আমাদের এখান থেকে একটু যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি এইচ। তো এটা যদি এইচ হয়, আমাদের মাঝখানে যে 3টা অণু আছে তারা কোন জায়গায় আছে, তারা ঠিক h/2 ডিস্টেন্সে আছে। তো সেই জিনিসটা আমরা এখানে দেখালাম, যে আমাদের উপরের যে বিন্দুটা আছে, এই জায়গা থেকে এতটুকু কতটুকু নিচে, এই h/2 পরিমাণ নিচে। ওকে, h/2 পরিমাণ নিচে। তারপর এই যে টপ ভিউতে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে যে 3টা আছে, হ্যাঁ, নিচে যে 3টা আছে, সেটা এই উপরের অণুটা থেকে যতটুকু দূরে থাকে, এই যে এতটুকু দূরত্ব, সেটাকে আমরা বলছি এখানে এক্স। ওকে, এটা হলো আমাদের এক্স। আর যেহেতু আমাদের এখানের যে অণুটা আর এখানের যে অণুটা, এই দুইজন পরস্পরকে টাচ করে থাকতো, তাই তাদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, সেটা অবশ্যই হবে কত, সেটা অবশ্যই হবে টয়েস আর সমান। তাহলে এইরকম করে আমরা কি করলাম, এখানে রাশিগুলোকে ডিফাইন করে নিলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা হলো এ বি সি। এই এবিসি ত্রিভুজের জন্য আমরা বলতে পারবো পিথাগোরাসের সূত্র অনুসারে
এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পিথাগোরাস অনুসারে আমরা বলতে পারবো যে 2r হোল স্কয়ার এটা ইকুয়ালস টু হবে আমাদের h/2 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন এই এক্সটা কিন্তু আমাদের জানা নেই, তাহলে এই এক্সটা আমাদের এখন বের করতে হবে। সেটার জন্য আমাদের এই জায়গাতেই আরেকটা ডায়াগ্রাম একটু লাগবে, সেটা আমরা এখানে এঁকে নিই প্রথমে। তো এখানে আমরা যে ডায়াগ্রামটা আঁকলাম সেটা হলো আমাদের এই যে এখানের পার্টটুকু আছে, এই পার্টটুকু। তো মাঝখানের যে বিন্দুটা, সেই বিন্দুটা আছে আমাদের এই জায়গায়। তারপরে এই যে তিনজন, এই তিনজনকে কিন্তু আমরা এই জায়গায় এইখানে দেখতে পাচ্ছি। ওকে, এখান থেকে এখন আমরা কি করতে পারি যে আমাদের এই যে এখানে যে অণুটা ছিল সেই অণুটা কিভাবে ছিল, সেই অণুটা কিন্তু এই যে পুরোটা এভাবে ছিল। আর এখানের যে অণুটা সেটাও কিভাবে ছিল, যদি এখানে দেখাই একটু বড় করে, এই যে এই জায়গাটায় ছিল। অর্থাৎ এই দুইটা অণু কিন্তু পরস্পরকে টাচ করেছিল। তো পরস্পরকে যদি টাচ করে থাকে তাহলে এই যে পুরো দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটা অবশ্যই কত হবে, অবশ্যই এ হবে। কারণ আমরা জানি যে দুইটা রেডিয়াসের ডাবল, মানে রেডিয়াসের ডাবল মানে কত, টুয়াইস আর। এটাই কিন্তু আমাদের এ। তাহলে এখানে অর্ধেকটা রেডিয়াস আছে, এখানে অর্ধেকটা রেডিয়াস আছে, সব মিলে কত, টুয়াইস আর। তাহলে এই যে এখানে পুরো একটা বাহুর দৈর্ঘ্য হবে কত, এ। তো পুরো একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় সেটা কিন্তু আমরা এখানে লিখে রেখেছি। ওকে, এটা হলো আমাদের এ। তাহলে এই অর্ধেকটুকু কত হবে, এখান থেকে এতটুকু, সেটা অবশ্যই a/2 হবে। এরপরে আমরা যদি অ্যাঙ্গেল গুলা দেখি, এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রত্যেকটা কোণ কত হবে, 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে তার যে অর্ধেকটা, অর্ধেকটা কত হবে, অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে এই জায়গায় আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজে আমরা চাই এক্স এর মান a/2 এর মাধ্যমে প্রকাশ করে নিতে। তো যেহেতু কোণের বিপরীত বাহু লম্ব, এটা হলো ভূমি, তাহলে এখানে cos θ উপাংশটা আমরা আনতে পারবো। ওকে, cos θ এর সম্পর্কটা আনতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো এখানে যে cos 30 ডিগ্রি এটা ইকুয়ালস টু হলো ভূমি, দ্যাট ইজ a/2 ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখান থেকে x এটা ইকুয়ালস টু আসে a/2 ডিভাইডেড বাই 1 বাই cos 30। তো cos 30 মানে ছিল √3/2, এটা হয়ে যাবে 2/√3। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো a/√3। এটা হলো আমাদের x এর ভ্যালু। এখন এই x এর ভ্যালুটা আমরা যদি এই কোয়েশ্চনটাতে বসাই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা h এর সাথে একটা সম্পর্ক পেয়ে যাব a অথবা r এর, যে কোনোটাতে আমরা নিতে পারি। আমরা একবার লিখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে। তাহলে এখানে কি থাকে, 2r হোল স্কয়ার, এটা এটার মতন রয়ে গেছে। তারপরে এখানে থাকলো h/2 হোল স্কয়ার প্লাস এখানে x এর জায়গায় বসবে a স্কয়ার বাই 3। ওই যে স্কয়ার রুট করে দিলে এখানে a স্কয়ার, আর নিচে কত, স্কয়ার রুট কাটাকাটি গেলে 3 থাকবে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, পুরো জিনিসটাকে a রেসপেক্টে নিয়ে আসতে পারি, ওইটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা জানতাম a সমান টুয়াইস r, তাহলে এই টুয়াইস r এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারবো a। তাহলে এখানে আসবে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 3, যেটা মানে হলো আমাদের 2a স্কয়ার বাই 3, এটা ইকুয়ালস টু আমাদের h/2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে স্কয়ার রুট করলে a সমান h সমান সমান কি আসবে, স্কয়ার রুট করলে h সমান সমান আসে এখানে একটা √2, তার সাথে এই 2টা গুণ হবে। তাহলে 2√2a, আর নিচে থাকে √3। তাহলে এটা আসলে কি আমাদের h এর ভ্যালু। এখন এই h এর ভ্যালুটা আমাদের প্রয়োজন কেন, h এর ভ্যালুটা প্রয়োজন কারণ আমরা বের করতে চাই প্যাকিং ফ্যাক্টর। প্যাকিং ফ্যাক্টর, তো প্যাকিং ফ্যাক্টর আমরা জানি এখানে আমাদের কি দরকার, এখানে আমাদের মোট কয়টা অণু আছে সেটা দরকার, তাদের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল দ্যাট ইজ 4/3 পাই r কিউব, এটা দরকার। আর নিচে দরকার আমাদের ইউনিট সেলটার যে ভলিউম সেটা। তো ইউনিট সেলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা হেক্সাগনের বেসের উপরে দাঁড়ানো একটা ঘনবস্তু। তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করবো কিভাবে, আমরা করবো কি, এখানে একটা এরকম সেকশন নিব। এইরকম একটা হেক্সাগোনাল সেকশন নিব, যে সেকশনটা আমাদের এই দৈর্ঘ্য বরাবর সেম থাকবে সবসময়। তো এই সেকশনটা আসলে আমাদের এখানে যে বেসটা আছে সেই বেসের সেকশন। তো এটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই বেসের ক্ষেত্রফলের সাথে এটার যে উচ্চতা আছে সেই উচ্চতাটাকে গুণ দিয়ে দিব। সেই উচ্চতাটাই কিন্তু আমাদের কি ছিল, h ছিল, যেটা আমরা বের করে নিয়েছি। তাহলে এখন ফাইনালি আমাদের যেটা দরকার সেটা হলো এই যে বেসটা আছে সেই বেসটার ক্ষেত্রফল। তাহলে সেই বেসটার ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই চিত্রটা দেখতে পারি। কিভাবে দেখবা, আমরা যদি খেয়াল করি আমাদের এখানে এই যে বেসটা, সেটাই কিন্তু 6টা ত্রিভুজে ভাগ করে ফেলা যায়। এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এরকম করে 6টা ত্রিভুজে ভাগ করে ফেলা যায়। আর প্রতিটা ত্রিভুজ কিন্তু একটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা দেখেছিলাম আমাদের এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু a, এই বাহুটার দৈর্ঘ্য a, এই বাহুটার দৈর্ঘ্য a। তাহলে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু a স্কয়ার। এরকম কয়টা আছে এখানে, এরকম কিন্তু সব মিলিয়ে 6টা আছে। তাহলে এখানে 6 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা বেইজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি এখানে লিখে রাখি যে ভলিউম অফ ইউনিট সেল, ভলিউম অফ ইউনিট সেল এটা সমান সমান আসবে 6 ইন্টু √3/4 a স্কয়ার ইন্টু h। কারণ আমাদের এরিয়ার সাথে ভলিউম গুণ, এরিয়ার সাথে হাইটটাকে গুণ দিতে হবে। তো হাইটটা এখান থেকে আমরা বসাতে পারি 2√2 ইন্টু a ডিভাইডেড বাই √3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে √3 বাদ পড়ে যায়, 2 এর সাথে এটা কাটলে এখানে থাকবে 2, এটার সাথে এটা কাটলে এখানে থাকবে 3। তাহলে ফাইনালি আমাদের যেটা থাকে সেটা হলো 3√2 a
কিউব। এটা হলো আমাদের ইউনিট সেলটার ভলিউম। ওকে, এতটুকু আমরা বের করে ফেললাম। তো ইউনিট সেল যেহেতু করা হয়ে গেছে, এখন আমাদের যেটা দরকার সেটা হলো এখানে মোট কয়টা অণু আছে একটা ইউনিট সেলের ভিতর, কারণ সেটা জানলেই কিন্তু আমরা ওই এন এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এন এর ভ্যালুটা এখন আমরা বের করবো এখানে। ওকে, সো এন এর ভ্যালু বের করার জন্য আমাদের এটা 3D পিকচারটা একটু দরকার। ওকে, তো এই ছবিটাতে আমরা যদি শুধু উপরের পার্টটা একটু দেখি, উপরের পার্টটা এই পার্টটা, তাহলে সেটাকে দেখতে অনেকটা আমাদের এরকম লাগবে। এখন সেটার আমরা যদি এই সাইডের কর্নারে যে অণুটা আছে সেটার কথা চিন্তা করি, তাহলে এই কর্নারের অণুটার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি শুধু অর্ধেকটা। অর্থাৎ এটাকে যদি আমি এই জায়গা থেকে এলিভেশনে দেখতাম তাহলে আমার কাছে দেখতে কি মনে হতো, এখানে একটা এরকম লাইন আছে, সেই লাইনের উপর এই জায়গায় এইভাবে একটা অণু আছে, যে অণুটার অর্ধেকটুকুকে আমরা উপর থেকে এই জায়গায় দেখতে পাচ্ছি, বাকি অর্ধেকটুকু কিন্তু নিচের দিকে আছে। ওকে, তার মানে এই অণুটা দুইটা ইউনিট সেলের ভিতর অর্ধেক অর্ধেক ভাবে শেয়ার হয়। এটা হলো প্রথম কথা, উপরে একটা ইউনিট সেল নিচে একটা ইউনিট সেল অর্ধেক হয়ে গেছে। তো সেই অর্ধেকটা আমরা এখানে দেখলাম। এখন এই অর্ধেকটার ভিতরে কি হবে, এখানে কিন্তু আমাদের পাশে আরো কিছু ইউনিট সেল থাকবে, যেমন এরকম একটা ইউনিট সেল এখানে থাকবে হেক্সাগোনাল, এই যে এরকম একটা ইউনিট সেল থাকবে, ঠিক সেম ভাবে আমাদের উপরেও এভাবে কি থাকবে, একটা হেক্সাগোনাল ইউনিট সেল থাকবে। এভাবেই কিন্তু আমরা পুরো ইউনিট সেলটাকে রিপিট করতে করতে ক্রিস্টালটা ফর্ম করে নিতে পারি। তো এভাবে করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে যে অণুটা আছে, এই অণুটা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, কোন তিনটা ভাগ, একটা ভাগ হলো আমাদের এই জায়গায়, আরেকটা ভাগ হলো আমাদের এই জায়গায়, আরেকটা ভাগ হলো আমাদের এই জায়গায়। অর্থাৎ যে অর্ধেকটুকু অণু আমাদের এখানে আছে সেটাও কিন্তু ইউনিট সেলের ভিতর শুধুমাত্র 3 ভাগের 1 ভাগ আছে। তাহলে এই যে কর্নারের যে 6টা অণু আছে সেগুলোর কন্ট্রিবিউশন কত সেটা যদি আমরা দেখি, আমাদের অর্ধেকটা অণু ছিল, তারও 3 ভাগের 1 ভাগ আমাদের একবার কন্ট্রিবিউশনে আসে। তো এরকম অণু আছে কয়টা আমাদের এখানে, উপরে আছে 6টা, নিচে আছে আরো 6টা, তাহলে সব মিলিয়ে অণু থাকে কয়টা, 12টা। তাহলে এখান থেকে আমরা কন্ট্রিবিউশন কটা পাই, সব মিলিয়ে 2টা। এটা গেল আমাদের একটা পার্ট। এরপরে আমাদের এই যে ভিতরে যে 3টা অণু আছে, এটা এটা আর এটা, এই 3টা কিন্তু পুরোপুরি আমাদের ইউনিট সেলের ভেতর আছে। তাহলে এখান থেকে আমরা কন্ট্রিবিউশন কয়টা পাবো, 3টা। তাহলে এখান থেকে আমরা 3টা কন্ট্রিবিউশন পেলাম। তারপরে আমাদের এই যে ফেসের যে অণুগুলা, তো ফেসের অণুগুলো আমরা আগেও দেখে এসেছি, ফেসের অণুগুলো অর্ধেক থাকে একটা ইউনিট সেলে আর অর্ধেক থাকে অন্যটা ইউনিট সেলে। যেমন এটার ক্ষেত্রে আমাদের অর্ধেক ইউনিট সেল আছে নিচেরটায়, মানে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, আর বাকি অর্ধেকটা ইউনিট সেল আছে এটার উপরে যে ইউনিট সেলটা আছে সেটার ভেতরে। ওকে, এটার উপরে তো এভাবে একটা ইউনিট সেল থাকবে, সেটার ভিতরে এটার অর্ধেক থাকবে। তাহলে সেখান থেকে আমরা কন্ট্রিবিউশন কত পাই, প্রতিটার জন্য হলো হাফ, আর এরকম আছে কয়টা, আছে 2টা, উপরে একটা নিচে একটা, তাহলে সব মিলিয়ে হাফ ইন্টু 2 দ্যাট ইজ 1। তাহলে সব মিলিয়ে অণু কয়টা পাচ্ছি আমরা, 2 + 3 + 1 দ্যাট ইজ 6টা অণু পাচ্ছি। তো যেহেতু অণুর সংখ্যা এখন আমাদের জানা হয়ে গেছে, এখন আমরা আমাদের প্যাকিং ফ্যাক্টরটা বের করে ফেলতে পারি। তো প্যাকিং ফ্যাক্টর PF এটা সমান আসবে অণুর সংখ্যা দ্যাট ইজ 6 ইন্টু প্রতিটা অণুর ব্যাসার্ধ 4/3 পাই আর কিউব। তো আর এর জায়গায় আমরা এখানে বসাতে পারি A/2 হোল কিউব। আর নিচে থাকবে আমাদের ভলিউম অফ ইউনিট সেল, যেটা মানে আসছিল 3√2 A কিউব। ওকে, তো এখান থেকে আমাদের A আর A কিন্তু বাদ পড়ে যায়, বাদ পড়ে গেলে এটাকেও যদি কাটি তাহলে এখানে থাকবে 2, তাহলে 4 দুগুণে কত থাকে 8, নিচে A কিউবের কারণে এখানে একটা 8 আসবে, তাহলে 8 আর 8 বাদ গেলে ওইটাও বাদ পড়ে যায়, উপরে থাকে শুধু একটা পাই আর নিচে থাকে 3√2। তো এটাকে যদি আমরা হিসাব করি আমাদের উত্তর আসবে 0.74, যেটাকে আমরা লিখতে পারি 74%। অর্থাৎ আমাদের প্যাকিং ফ্যাক্টরটা কত, প্যাকিং ফ্যাক্টরটা হলো 74%। তো এই পুরো জিনিসটা আমাদের যদি পরীক্ষার খাতায় আসে তাহলে কিন্তু আমরা এত কিছু করবো না, আমরা একটু সহজে এটার অ্যান্সারটা করে ফেলবো। কিভাবে করব সেটা দেখাই একটু। ওকে, তো এভাবে আমাদের যদি প্যাকিং ফ্যাক্টরটা বের করতে বলে তাহলে কিন্তু আমরা এক্সাম একটু অন্য অ্যাপ্রোচে করব, সেটা আমাদের জন্য একটু তাড়াতাড়ি হবে। তো সেখানে আমরা যেটা করব, আমাদের বেস যেটা ছিল, ওকে, বেসটা কি ছিল, একটা হেক্সাগন ছিল, আমরা সেটার ডায়াগ্রামটা একটু আঁকবো। ওকে, বেসটার ডায়াগ্রামটা আঁকলাম, এখানে কিন্তু সবগুলা বাহু কি পরস্পর সমান। সমান কেন, কারণ আমরা যে প্যাকিং সিস্টেমটা দেখছি সেটার ভিতর কিন্তু A আর B দুইটা প্যারামিটার পরস্পর সমান ছিল, আর সি যে প্যারামিটারটা সেটা আলাদা ছিল। আমাদের এখানে সিটা মানে কত ছিল, 8 ছিল আর কি। ওকে, তো বেজের দুইটা কিন্তু পরস্পর সমান ছিল, তাহলে এখানের প্যারামিটার গুলো সবগুলো সমান। ভালো কথা। এরপরে যেহেতু এটা একটা হেক্সাগন তাহলে এখানের অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে, 120। তাহলে আমি যদি এদিক বরাবর একটা লাইন টেনে দেই, এখানের অ্যাঙ্গেলটুকু কত হবে, 60 হবে। তারপর আমি যদি এই দুজনকে যোগ করি তাহলে এইখানের অ্যাঙ্গেলটা কত হবে, অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ এটা 60 হলে এটা 30 হতে বাধ্য। ওকে, 30 হলো। এই বাহুটা কত, এই বাহুটা হলো আমাদের A। ওকে, তাহলে পুরা যে বেসটা আছে সেটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো এখন। একটা অংশ হলো আমাদের এই ত্রিভুজটা, আর এইখানের ত্রিভুজটা, আচ্ছা 3টা অংশে ভাগ করা হচ্ছে তাহলে। আর মাঝখানে আমাদের এখানে একটা বর্গক্ষেত্র আছে, যে বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য হলো কত, এই বাহুটার দৈর্ঘ্য হলো A। তাহলে আমরা যদি এটার এরিয়াটা বলতে চাই, এরিয়া এটা সমান আসবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলটা এক কাজ করি, আমরা এখানে বের করে ফেলি। আমরা এখানে বেসটাকে নাম দিলাম মনে করে সাপোজ AB। তাহলে AB সমান কত আসবে, AB সমান আসবে
এই যে এ বাহুর দৈর্ঘ্য এ যদি হয় তাহলে এখান থেকে এতটুকু হবে এ কোসাইন থিটা। ওকে, কোসাইন 30°। তাহলে এখানে কত আছে 2 ইন্টু এ কস 30°। তো কস 30° মানে কত √3/2। তাহলে এখানে আসবে √3a। এটা হলো আমাদের এই বেসটার দৈর্ঘ্য। আর এই হাইটটা কত হবে, হাইটটা হবে যদি আমরা এই ত্রিভুজটা খেয়াল করি, এই ত্রিভুজ থেকে হাইটটা আসবে কত, হাইটটা আসবে কিন্তু a sin থিটা। তো সাইন আমাদের এখানে কত 30°, তার মানে আমাদের হাইটটা কিন্তু আসে a/2। একটু গেল। তাহলে আমরা লিখতে পারবো এখানে দুইটা ত্রিভুজ আছে তাই এটা 2, আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি মানে √3 ইন্টু a, আর উচ্চতা মানে হলো আমাদের a/2। এটা গেল দুইটা ত্রিভুজ। আর মাঝখানে আমাদের এখানে কি আছে, একটা রেক্টেঙ্গেল আছে যেটা বাহুর দৈর্ঘ্য হলো a। এই যে এ বাহুটা হলো a, আর এখানে যে বাহুটা আছে সেটা মানে কত, সেটা মানে কিন্তু ab এর সমান √3a। তাহলে এখানে থাকলো √3a। ওকে, তো এটা হিসাব করলে কত থাকে, এখানে 2 আর 2 বাদ পড়ে যায়। 2 আর 2 বাদ পড়লে আমাদের এখানে থাকে √3/2 a স্কয়ার, প্লাস এখানে থাকে √3a স্কয়ার। ওকে, সো এই দুটাকে যখন কম্বাইন করব তখন আমাদের আসবে 3√3/2 a স্কয়ার। তাহলে এরিয়া তো আমরা পেয়ে গেছি। এখন আমাদের হাইট যেটা ছিল সেটাকে আমরা কত ধরেছিলাম h। তাহলে আমাদের ভলিউম কত হবে, v সমান হবে 3√3/2 a স্কয়ার ইন্টু h। আর h মানে কিন্তু আমরা বের করে এসেছি, h মানে কত ছিল, h মানে ছিল 3√2a। ওই পার্টটা কিন্তু করতে হবে। ওকে, তো করতে হবে বলতে জাস্ট চিত্রটাকে আমরা যদি এই রেজাল্টটা সরাসরি বসিয়ে দিই তাহলে হবে, কারণ সলিউশনের ভিতরে দেখা গেছে ওভাবে দেওয়া দেওয়া হয় আর কি। ওকে, সো এইচ এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে ভলিউম কত আসবে, ভলিউম আসবে 3√3/2। এখানে কত আছে a স্কয়ার, আর h এর ভ্যালু কত, h এর ভ্যালু হলো 3√2 ইন্টু a। তো এখান থেকে আমরা একই রকম ভাবে আমাদের ভলিউমটা পাবো। তো ভলিউম পাওয়ার পরে আমরা যদি এখানে যেভাবে প্যাকিং ফ্যাক্টরটা বের করলাম, প্যাকিং ফ্যাক্টর যদি এভাবে বের করলাম, এভাবে প্যাকিং ফ্যাক্টরটা জাস্ট এই লাইনটুকু করবো। ওকে, এই লাইনটুকু করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ এক পেজের ভিতর আমরা এই কাজটুকু করে ফেলতে পারবো। পরীক্ষা আসলে আমরা মোটামুটি প্যাকিং ফ্যাক্টরটা এভাবে দিব। এখন প্যাকিং ফ্যাক্টরের সাথে সাথে আমাদের 2 নাম্বার পার্টটা শেষ। এরপরে 3 নাম্বার আমরা যেটা বের করতাম সেটা হলো কি আমাদের ভলিউমটা। 4 নাম্বারটা আমি এখানে করে রেখেছি, একটু পরে দেখাবো। 3 নাম্বারটা হলো আমাদের ভলিউম। তো ভলিউমের জন্য আমরা ফর্মুলা জানি, ভলিউমটা মানে কি, ভলিউম মানে আসে n ইন্টু m/na ইন্টু 1/v। এরপরে আসে আমাদের কোঅর্ডিনেশন নাম্বার। তো কোঅর্ডিনেশন নাম্বারটা আমরা কিভাবে বের করবো সেটার জন্য এই ডায়াগ্রামটা আমি একটু পরিষ্কার করে নিই। কোঅর্ডিনেশন নাম্বার মানে হলো কয়টা অণু যে কোনো একটা অণুকে টাচ করে আছে। তো স্যাম্পল হিসেবে আমরা এই অণুটাকে ধরলাম। তো আমরা যদি এটা রিয়েলিস্টিক চিত্রটা একটু আঁকি তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে, যে আমাদের মাঝখানে এই যে নীল অণুটা থাকবে এভাবে, তার চারপাশে আমাদের 6টা লাল অণু থাকবে তাদেরকে টাচ করে। ওকে, তো এখানে একটা থাকবে, তারপরে এখানে একটা, এরকম করে 6টা অণুকে টাচ করে থাকবে। তারপরে আমাদের এই যে নিচের দিকে যে 3জন আছে সেই 3জনকে আমি সাদা কালি দিয়ে দেখাই। এই যে 3জন আছে, এই 3জনও কিন্তু এখানে টাচ করে থাকে। কিভাবে টাচ করে আমরা দেখি, এই যে দুইটা আছে আর এখানে এই যে একটা ফাঁকা স্থানের মতন তৈরি হয়, এই ফাঁকা স্থানের উপরে একটা থাকে। তারপর এইখানে যে ফাঁকা স্থানটা তৈরি হয় সেখানে একটা থাকে, আর এখানে যে ফাঁকা স্থানটা তৈরি হয় সেই জায়গায় আরেকটা থাকে। তাহলে সব মিলিয়ে এখানে কয়টা থাকে, এরকম 3টা। তো এটা তো ছিল আমাদের এই ইউনিট সেলটা। ঠিক সেম ভাবে আমাদের উপরেও কিন্তু একটা ইউনিট সেল থাকার কথা। ঠিক এই যে এই জায়গায় একটা ইউনিট সেল থাকবে এরকম, এটা পুরোটা আঁকার দরকার নেই। সেই ইউনিট সেলটা, সেখানের মাঝখানে এখানে 3টা অণু থাকবে না, এই যে নীল অণুগুলোর মতো, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। সেই 3টা অণু কিন্তু আমাদের কোথায় থাকবে, এই যে অণুগুলো আছে তার নিচের দিকে থাকবে। অর্থাৎ আমি মনে হয় এই জিনিসটা একটু ফ্লিপ করে বলে ফেলেছি। অর্থাৎ ব্যাপারটা হবে কি, এই যে 3জন আছে এই 3জন থাকবে কি আমাদের এই উপরে, আর এইরকম সাদা আরো 3টা থাকবে কোথায়, এই নিচে, এই 3জনকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই অণুটা টাচে আছে কার কার, এটার, 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 মানে কত 6টা। এইখানে হলো 3টা যেগুলো আমাদের এখানে নিচে থাকবে ঠিক উপরে সাদাগুলোর মতন তবে উল্টা। আর এই 3জন থাকবে কোথায়, উপরে, এই যে এই 3জন। তাহলে সব মিলিয়ে এটা টাচ করে আছে কয়জনকে, 6জনকে। এই যে 6, উপরের 3টা নিচের 3টা, তাহলে সব মিলিয়ে এটার কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার হলো 12। এবং আমরা যদি একটু লক্ষ্য করি এটার ক্ষেত্রে আমাদের এফসিসি মানে ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে যা যা এসেছিল তার সাথে কিন্তু একদম কমপ্লিটলি মিলে যায়। অর্থাৎ আমার এটার কোঅর্ডিনেশন নাম্বার ছিল 12, সেটার ক্ষেত্রে প্যাকিং ফ্যাক্টর যেটা সেটাও কত ছিল 74%। তাহলে এই দুইটার ভিতরে একমাত্র যে পার্থক্যটা থাকে সেটা হলো তাদের প্যাকিং সিকোয়েন্সটাতে, অর্থাৎ তারা কিভাবে প্যাক করা আছে একটা আরেকটার উপরে। তো সেটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হয় আর কি। ওকে, তো আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতর মোটামুটি এগুলাই থাকে। আর দুইটা জিনিস আমাদের মাঝে মাঝে পড়তে হয়, সেটা হলো NaCl এর ক্রিস্টাল স্ট্রাকচারটা, আর আরেকটা হলো CaCl এর ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, তো এটাও তেমন একটা কঠিন না, আমাদের স্লাইডটা দেখলে বা বইটা একটু দেখলেই বোঝা যাবে সহজে।